কে রান্নাটা করেছে? হ্যাঁ, কে করেছে? কি হলো বাবা, তুমি এরকম চিৎকার করে উঠলে কেন? রান্নাটা দুই বোনের মধ্যে কে করেছে? কল্পনা করেছে বাবা। কেন, রান্নাটা ভালো হয়নি? এক বিন্দু নুন হয়নি। বলি, ঘরে কি মশলাপাতির অভাব নাকি? হ্যাঁ, চাকর বাজার থেকে কিছু এনে দেয়নি। আমার কাছে তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাতেও দুপুরবেলায় খেতে বসে আমাকে এই অখাদ্য খেতে হবে কেন? সে কি বাবা, কল্পনা বলল সে নাকি তোমাকে প্রত্যেকদিন রান্না করে খাওয়ায়, তার রান্নার হাত নাকি খুব ভালো, তাতেও এরকম খারাপ রান্না করেছে কেন? ও তোকে এসব কথা বলেছে নাকি? আমি তো রান্নাটা নিজের হাতেই করতে গেছিলাম, ভাবলাম অনেকদিন পর এসেছি, তোমাকে আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তার উপর আবার ইলিশ মাছ ছিল আজকে, কিন্তু আমাকে কিছুই করতে দিল না। এসব কথা বলে আমাকে সরিয়ে দিল। তুই ওর গালে একটা চড় মারতে পারলি না? ও মা, আমি কেন গায়ে হাত দিতে যাব? আমি আজকে আছি, কাল নেই। আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে, ওই তো তোমার দেখাশোনা করে। ওরা দু বোন যতদিন আছে। আমার বিশ্বাস হচ্ছে না, ওরা নিজেদেরকে এ বাড়ির গিন্নি ভাবতে শুরু করে দিয়েছে। এ তো ভালো কথা নয়। তুমি যেন আমার ভেবো না বাবা, আমি ওদের উপর হিংসা করে এসব কথা বলছি। যেটা বাস্তব সেটাই বললাম। এবার তোমার যদি শাস্তি দেবার প্রয়োজন হয় তাহলে ওদেরকে শাস্তি দিতে পারো, তাতে আমার কিছু বলবার নেই। আসলে কি জানিস তো, গরিবের মেয়ে পয়সার গন্ধ পেয়েছে, ভাবছে আমি কিছু বলি না, তাই জন্য যা ইচ্ছে তাই করবে। কিন্তু এসব করা যাবে না, ওদের একটা ব্যবস্থা নিতে হবে। দিদি এলি, আমার জন্য তোকে সারাদিন দৌড়াদৌড়ি করে মরতে হচ্ছে। তুই কিছু মনে করিস না রে দিদি। না রে বোন, তোর শরীর খারাপের সময় যদি তোর জন্য একটু দৌড়াদৌড়ি করতে হয় তাহলে আমি আবার কি মনে করব? তা এখন শরীর কেমন আছে তোর? আগের তুলনায় একটু সুস্থ আছে। সকাল থেকে কিছুই ভালো লাগছিল না, এখন তবুও একটু উঠে বসতে পারছি। আমি তোর জন্যই তাড়াতাড়ি রান্না বান্না করে চলে এলাম, যাতে আমি তোর সেবা করতে পারি। আমি তো 2 দিন কাজে যাইনি। বাবু কিছু বলেছিলেন নাকি? নিশ্চয়ই অনেক রাগ করেছিলেন, তাই না? আরে না না, রাগ করবার কোনো সুযোগই দিইনি। আমি সমস্ত কাজ একাই সামলে নিয়েছি। না রে দিদি, তোর জন্য আমার খুব কষ্ট হয়। আমার জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে। তুই আমাকে আর কিছুদিন সময় দে, তারপর আমরা দুজনে মিলে আবার আগের মতো কষ্ট করতে শুরু করব। আমার মাথায় অন্য একটা চিন্তা রে। কতদিন আর এভাবে আমরা কষ্ট করব? বাড়িটা কবে থেকে ভেঙে পড়ে যাচ্ছে, আমাদের কাছে এমন টাকাও নেই যে নতুন করে বাড়িটা তৈরি করতে পারবো। আজ তোকে একটু অন্যরকম দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি তোর? ওই ছোটখাটো একটু ঝগড়া, তাও আবার বাবুর মেয়ের সাথে, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। পার্বতী দিদি এসেছে নাকি? হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে এবার কোনো কুমতলব নিয়ে এসেছে। সেই মতলব যতক্ষণ না পূরণ করছে ততক্ষণ এখান থেকে যাবে না বলেই মনে হচ্ছে। আয় 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 আয়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। সব কিছু ফাঁকা হয়ে গেল আমার। আমি এবার কিভাবে জীবন কাটাবো? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে বারবার বারণ করেছিল যেন আমি জুয়ার আড্ডায় না যাই, কিন্তু আমি কিছুতেই ওর কথা শুনিনি। এখন আমি কি করব? কি হলো বিক্রম, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কাকা, কাকা, আমার যে সব শেষ হয়ে গেল। হাতে শেষ সম্বল যেটুকু ছিল সব টাকা আজকে আমি হেরে গেছি। এখন আমি কি কে বাঁচবো? তোকে এই কারণেই বারণ করেছিলাম যে জুয়া খেলিস না। ওই নেশা বড় নেশা, আমি জানি। আমার সংসার উজাড় করে দিয়েছে, কিন্তু তুই আমার কথা শুনলি না, ভাবলি তোকে আমি খারাপ কথা বলছি। কাকা, এখন আমি কি করব? আমাকে কিছু উপায় দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এ ভুল থেকে আমি বেরিয়ে আসতে চাই কাকা। এখন কি আর করবি? দেখ, কোথাও কাজকর্ম যদি পাস তাহলে কাজকর্ম করে পেটের ভাত জোগাড় কর। আমাকে কে কাজ দেবে কাকা? আমি তো সবার সাথে দুর্ব্যবহার করেছি কাকা। আমার স্ত্রী পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেছে। শুনেছি তোর শ্বশুর মশাই নাকি অনেক বড় লোক, তাহলে তোর কোনো চিন্তা নেই। তো শ্বশুরের টাকায় জীবন কেটে যাবে মনে হয়।
কিন্তু কিন্তু আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক ভালো নয়। আমার শ্বশুর আমাকে একদম দেখতে পারে না। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমি কি করবো কাকা? তাহলে আমি আর কিছু বলতে পারবো না। তো যা ইচ্ছে তুই করকে যা, আমি আমার কাজে যাই। এবার কাকে আমি আমার মনের দুঃখের কথা বলবো, কেউ পাত্তা দেয় না। আসুন আসুন বাবু, কি সৌভাগ্য আমাদের আপনি এসেছেন। দিদি এসো। সৌভাগ্য না দুর্ভাগ্য তা একটু পরেই জানতে পারবি। এমন এমন কাজ করে বেড়াস, ঘর থেকে না বেরিয়ে তো উপায় নেই। কেন বাবু, কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? প্রথম একটা কথা বল, তোদের দুই বোনকেই তো কাজ করতে দেওয়ার দায়িত্ব দেওয়া আছে বাড়িতে, তাই না? তা একজন যাচ্ছিস কাজে কদিন ধরে, আর একজন যাচ্ছিস না, কি ব্যাপার? আসলে বোনের শরীরটা একটু খারাপ ছিল তো, তাই জন্যই। শরীর খারাপ বা শরীর ভালো সেসব তো আমি দেখতে যাব না। মাসের শেষে টাকাটা নেওয়ার সময় কি অর্ধেক টাকা নিবি তোরা? বাবু, বোনের সব কাজ তো আমি করে দিয়ে তারপরে আসি। আপনার কি কোথাও অসুবিধে হয়েছে? বলিস কি, এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে দিয়ে তুই চলে আসিস? তোর এলেম আছে বলতে হবে। আমি মিথ্যে কথা বলিনি বাবু। তা আজকে রান্নাটাও দুপুরের হয়তো তুই করেছিলিস, তাই তো? হ্যাঁ বাবু, কিন্তু থাক, আর কোনো কথা বলতে হবে না। তোদের আজকের পর থেকে আর আমার বাড়িতে কাজে যেতে হবে না। তোদের দুজনকে তোদের অবস্থা দেখে অনেক মায়ায় পড়ে কাজে রেখেছিলাম, কিন্তু তোরা একদমই অন্য রকম। ক্ষমা করে দিন বাবু, আর এরকম হবে না। আমি কাল থেকে কাজে যাব। আমার শরীরটা একটু ঠিক ছিল না তো। শুনতে পেলে না তোমাদের বাবু কি বলল? তোমাদের আর কাল থেকে কাজে যেতে হবে না, এটাই শেষ কথা। আমাদের দয়া করুন বাবু, আমরা যদি কাজটা হারিয়ে ফেলি তাহলে আমরা কোথায় যাব? আপনি আমাদের দিকটা একটু ভেবে দেখুন বাবু। আমি কিছুই ভাবতে পারবো না। চল পার্বতী, এখান থেকে। তোদের মুখ যেন আর দেখতে না পাই কালকে থেকে। কিরে নিখিল, তুই এরকম রেগে রেগে কোথায় চলেছিস? দেখে মনে হচ্ছে তোর মাথা প্রচন্ড গরম হয়ে আছে। ধরো কাকা, তুমি কাউকে টাকা দিয়ে সাহায্য করেছো তার বিপদের সময়, এখন সে তোমাকে চিনতে পারছে না, দেখলে এড়িয়ে চলে যাচ্ছে, তাহলে তোমার কেমন লাগবে? তাকে আমি জুতো খুলে মারতাম, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এটা তো এক পক্ষে আমার সৎ কাজে সুযোগ নেওয়া। আমার সাথে এরকম ঘটেছে কাকা, সেই জন্যই আমার মাথা আগুন হয়ে আছে। ব্যাটাকে আজকে সকাল থেকে আর দেখতে পাচ্ছি না। তুই কার কথা বলছিস? ও বেটা চোর বিক্রম। ও আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এখন উধাও হয়ে গেছে। এখন আমি কোথায় যাব বলো তো কাকা? ওর সাথে কালকেই তো আমার দেখা হলো, এর মধ্যেই পালিয়ে গেল। কোথায় দেখা হয়েছিল তোমার সাথে? ওই তো এই জুয়ার আড্ডায় বসে বসে কান্নাকাটি করছিল, সর্বস্ব শেষ হয়ে গেছে বলে। তো টাকা মনে হচ্ছে তুই আর ফেরত পাবি নে বাপ। কি সমস্যা হলো বলো তো কাকা? এরকম করে যদি চলতে থাকে তাহলে আমি কেন এরপর মানুষকে সাহায্য করতে যাব? তোরও দোষ আছে, তুই সাহায্য করবার আগে মানুষ চিনে নিবি না। ও বেটা কত বদমাইশ তুই জানতিস না? জানতাম না বলি তো আজকে এই হলো। যাক, সময় আসুক, আমিও উত্তর দিয়ে দেব। আমার টাকা তো গেল, তবে সময় একদিন আমার নিশ্চয়ই আসবে। কি ব্যাপার, দিদি এভাবে কোথায় চলে গেল? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো, খুব সন্দেহ লাগছে আমার। কি হয়েছে বলো? সকালবেলায় ওরকম ভিখিরির ছদ্মবেশে তুমি গিয়েছিলে কেন? কি হয়েছে কি তোমার? আমার সব শেষ হয়ে গেল গিন্নি। তোমার কথা আমি শুনিনি গিন্নি। এখন আমি নিশ্চয় হয়ে গেছি গিন্নি। তুমি আমার কাছে ফিরে চলো গিন্নি, না হলে আমি এই জীবনে আর উন্নতি করতে পারবো না গিন্নি। আমার কথা একটিবার ভাবো গিন্নি। এখন এসব চোখের জল ফেলে লাভ আছে? তোমাকে আমি বারবার করে বলেছিলাম জুয়া খেলা ছেড়ে দিতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি এরকম ভাবে আমাকে তাড়িয়ে দিও না, না হলে আমি মরে যাব। আমি একা কি করব? নাকে কেঁদো না তো। তুমি কি ভাবো আমি এমনি এমনি এখানে বসে আছি? আমার বুদ্ধি তোমার থেকে দ্বিগুণ। তো তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি বাবা সব সম্পত্তি নিজের নামে করে নেব, তারপর দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তখন তুমি আমি এখানে বসে আরাম করে থাকতে পারবো। সত্যি বলছো গিন্নি? তোমার মাথায় এ পরিকল্পনা আছে? সত্যি নয় তো কি মিথ্যে বলছি নাকি? কিন্তু তোমাকে এই কদিন এখন গা ঢাকা দিয়ে থাকতে হবে। যখন আমি ইশারা দেব তখন একেবারে মহাপুরুষ হয়ে ঢুকতে হবে। আমি কোথায় থাকবো গিন্নি? তার ব্যবস্থা হয়ে যাবে। এখানে 2 বোনের একটা বাড়ি আছে, ওই 2 বোনকে খুব শিগগিরই ঘর ছাড়া করে দেব, হয়তো কালকেই করে দেব। তুমি সেখানে গিয়ে গা ঢাকা দিয়ে থাকবে, রাত্রিবেলা সেখানেই কাটাবে, ভোর হলেই চলে যাবে। গিন্নি, তুমি তো দেখছি আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছো। সবই তো আমার দায়, তাই জন্যই তো আমাকে করতে হচ্ছে। এখন যাও এখান থেকে, আর বেশি সময় নষ্ট করো না, না হলে কিন্তু অনেক বিপদ আমাদের। এই রে, তাহলে তো মহা বিপদ। কিন্তু আমি কিছু বলতে গেলেই তো ধনরাজবাবু আবার রেগে যাবে। তার থেকে যা হচ্ছে হতে দেওয়াই ভালো। আর আমাদের দুজনকে কাল রাতেই কেটে পড়তে হবে এখান থেকে। দিদি, সমস্ত কিছু গোছগাছ করছিস কেন? তুই কি কোথাও বের হবি? কোথাও যাবি নাকি তুই? শুধু আমি নয়, তুইও যাবি আমার সাথে। আমরা কোথায় যাব দিদি? আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে আসবো না। কেন দিদি, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব কেন? আমরা কি কোনো দোষ করেছি নাকি? দোষ করিনি বলেই তো চলে যাচ্ছি। শুধু শুধু দোষের ভাগীদার হওয়ার থেকে এখান থেকে চলে যাওয়া অনেক ভালো। না হলে হয়তো ধনরাজবাবুর লোকজন এসে আমাদের পিটিয়ে এখান থেকে বের করে দেবে। কি বলছিস কি দিদি, সত্যি নাকি? যা বলছি সত্যি বলছি, আমার কাছে সেরকমই খবর আছে। তাড়াতাড়ি চল এখান থেকে। বাড়ির উপর মায়া করে বসে থাকলে হবে না, আমাদের এখান থেকে প্রাণ বাঁচিয়ে যেতে হবে। আমরা বিনা দোষে শাস্তি পাচ্ছি, জানি না হঠাৎ করে বাবু আমাদের উপর এভাবে খেপে উঠলেন কেন। আমি সব জানি, তাই জন্য বলছি এখান থেকে চল, পালিয়ে যাই, বাকিটা পরে দেখা যাবে। কি হলো বাবা, তুমি বসে বসে এত কি চিন্তা করছো? ওই মেয়ে দুটোর জন্য চিন্তা হচ্ছে, বুঝলি? আমি কি ঠিক করলাম? ওই নিরীহ মেয়ে দুটো আমার কাছে কাজে এসেছিল, একটা সামান্য ভুলের জন্য আমি এত বড় শাস্তি দিলাম ওদের দুজনকে। সামান্য ভুল? তুমি কাকে সামান্য ভুল বলছো বাবা? তোমার কাছ থেকে তোমার নিজের কাজ ঠিক মতো না করা, এগুলো কি অন্যায় নয়? আমি মানছি, কিন্তু সামান্য একটু বকা দিয়ে আরেকবার সুযোগ দিলে বরং ভালো হতো। না হলে সত্যিই নিজেকে খুব দোষী মনে হচ্ছে। নিজেকে দোষ দিয়ে তুমি কিছুই পাবে না, শুধু শুধু শরীরটা খারাপ করবে। কিন্তু তুই বুঝতে পারছিস না মা, আমাকে তো এখানে থাকতে হবে। আমার দেখাশোনা কে করবে বল দেখি? তুই তো আর সারা জীবন এখানে থাকবি না। কে বললো থাকবে না? তোমার সেবা করবার জন্য আমি সব সময় তোমার কাছেই থাকবো, তুমি অত চিন্তা করো না। কিন্তু তোর তো সংসার আছে, আমার না হয় ওই ছেলের উপর অনেক রাগ, তা বলে তো আমি এভাবে তোদের সংসার ধ্বংস করতে পারি না। তুমি ও নিয়ে কিছু ভেবো না, ওকে বললে ও এখানে চলে আসবে। তোমাকে এভাবে বৃদ্ধ বয়সে একা ফেলে রেখে চলে যেতে পারি না, সমস্ত পরিস্থিতিটা আমাকে বুঝতে হবে। জানি না রে, আমার কপালে যে কি আছে আমি কিছুই জানি না। সত্যি আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে ওই মেয়েগুলোর কথা। ওরা যে কি করবে কি খাবে কিছুই জানি না। ছাড়ো ছাড়ো, লোকের কথা চিন্তা করে লাভ নেই। চলো তোমাকে কিছু খেতে দিই, খাবে চলো। এখন থেকে এ বাড়ির সমস্ত দায়িত্ব আমার। আমি ধীরে ধীরে আবার সব কিছু ঠিক করে দেব, তুমি কোনো চিন্তা করো না। দিদি, আমার শরীরটা কেমন হচ্ছে? এখন মনে হচ্ছে আমি আর একটু হাঁটতে পারবো না, মাথাটা আমার ঘুরছে, ভীষণ ক্লান্ত লাগছে। পিয়ালি, মনে জোর হারাস না, আর একটু ধৈর্য ধর। নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও আশ্রয় পেয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, শুধু আমার সাথে আয়। বোন, বোন চোখ খোল বোন, আর একটু কষ্ট কর, চোখ খোল। কালা তোমরা দুটি ছোট্ট ফুটফুটে মেয়ে, এই রাতের বেলা তোমরা কোথায় যাচ্ছ? ঠাকুমা, ও আমার বোন, ও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমার বোনের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এখন আমরা কি করব ঠাকুমা? পাগল মেয়ে কোথাকার, শরীর খারাপ ছিল তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় বেরিয়েছো তোমরা?
চলো চলো, আর তাড়াতাড়ি আমার বাড়ি চলো, না হলে তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে। আমার বোন কথা বলছে না। আরে কথা বলবে কি করে, ও তো অজ্ঞান হয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি ওকে নিয়ে চলো। তোমার বোন এখনো অনেকটা সুস্থ, কিন্তু একটা কথা বলো, তোমরা রাতের বেলায় এভাবে বেরিয়ে চলে এসেছিলে কেন? তোমাদের কি কোনো বিপদ হয়েছিল? তোমাদের বাবা মা কোথায়? আমরা অনেক দিন আগে আমাদের বাবা মায়েদের হারিয়েছি। একজন বড় মানুষের বাড়িতে কাজ করে আমরা আমাদের জীবনযাপন করতাম, কিন্তু সেখান থেকেও আমাদের তাড়িয়ে দিল। তাই জন্য আমরা আর উপায় খুঁজে না পেয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে থাকলে আমাদের কপালে আরো দুঃখ ছিল। সেই সব তো বুঝলাম, কিন্তু তোমরা এখন কোথায় যাবে সে বিষয়ে কিছু জানা আছে? আমরা কিছুই জানি না বুড়িমা, তবে আমাদের দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব, আর কোনোদিন নিজেদের গ্রামে ফিরবো না। তা বললে হবে না, এখন বর্ষার সময়, আজ থেকে বৃষ্টি শুরু হলো, কখন যে থামবে তার কোনো ঠিক নেই। তাহলে আমরা কি করবো ঠাকুমা? তোমরা এক কাজ করো, ঠাকুমা বলে যখন আমাকে ডেকেছো তখন আমাকে নিজের ভাবতে পারো। শোনো, আমার ঘরের এক পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মাঝে আমার এক রান্নাঘর। ওই রান্নাঘরে তোমরা রান্না করে একটা হোটেল খোলো। পুকুরের মাঝে রান্নাঘর কেন? ওরে পাগলি মেয়ে, ওই রান্নাঘরটা আমাকে খুশি হয়ে উপহার দিয়েছিলেন এক সাধু বাবা। ওই রান্নাঘরের ভিতরে যাই রান্না করিস না কেন, তা খুব সুস্বাদু হয়। তোরা সেটাই কর, তাহলে আমার কাছে থাকবি, আর তোরা এখানে ব্যবসা করে হাতে কিছু টাকাও আনতে পারবি। ঠিক আছে ঠাকুমা, তুমি যখন বলছো তাহলে আমরা তাই করব। আমাদের আর কেউ আত্মীয় নেই, তুমি আমাদের আত্মীয়। দেখ, উপরওয়ালা যদি না চাইতো তাহলে তোদের সঙ্গে আমার দেখা হতো না। আজকে উনি চেয়েছেন বলেই তোরা আমার বাড়িতে এসেছিস। যা, এখন আর কান্নাকাটি করিস না, একটু বিশ্রাম নে, কালকে থেকে কাজ শুরু করবি। কি এইদিকে সব ঠিকঠাক তো গিন্নি? হ্যাঁ, ঠিকঠাক করে তবেই তো তোমাকে ডাকবো বলেছিলাম। এখন চলো বাবার সামনে, এমন ভান করবে তুমি যা কত ভালো। তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। আবার বাবাকে রাখলে কেন বাড়িতে? বের করে দিতে পারতে তো, তাহলে তো সমস্যা মিটে যেত। না না, তা বললে হয়? বাবাকে এই সময় বের করে দেব? এই শোনো, আমার এসব নাটক সহ্য করবো না বলে দিলাম আমি। হ্যাঁ, আর কতদিন এরকম মুখোশ পরে থাকবো? একদিন না একদিন আমাদের আসল উদ্দেশ্য তোমার বাপ ঠিকই জানতে পারবে, তখন আমরা কি করব? বেঈমানের দল, আমি ভাবতে পারছি না তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এত বড় ছলনা করতে পারলি। সত্যি আমার ভাবতে যেন ঘেন্না হচ্ছে। বাবা, বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা, তুমি যেটা ভাবছো সেটা নয়। তোরা তোরা এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা। আমি এতদিনে বুঝতে পারছি ওই দুই বোনকে বাড়ি থেকে বের করবার পেছনে তোর চক্রান্ত ছিল, যাতে আমাকে অসহায় করে দেওয়া যায়। আর আর সেই দিনের রান্নাটাও তোর ছিল। বাবা তুমি ভুল ভাবছো, আসলে আমরা তোমার ভালোর জন্যই। অনেক অনেক ভালো করেছিস আমার, আর আমার ভালো করতে হবে না। এবার তোরা এ মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। এ বুড়ো, তুই আমাদেরকে ঘর থেকে বের করবি? তো সাহস তো কম নয়, দেখ তবে তোর কি হাল হয়। আরে ও নিখিল, ওই রে বাবা, একবার শুনে যা এদিকে। বুড়িমা, তুমি এখানে? তাহলে এত সুন্দর রান্নার গন্ধ অন্য কেউ রান্না করছে নাকি? আমার দুই নাতনি আজকে নিজের হাতে রান্না করেছে, কালকে থেকে এখানে একটা হোটেল দেবে। তোরা সবাই আসিস কেমন? তোমার আবার নাতনি কোথা থেকে এলো? আগে তো জানতাম না। এসেছে এসেছে, উপরওয়ালা পাঠিয়েছে আমার কাছে ওদের। কিন্তু তোর সেই টাকার সমস্যা মিটেছে? ওই চিটিংবাজ লোকটা তোর পাওনা টাকা ফেরত দিয়েছে? তার কোনো সন্ধান পেলাম না গো, সে এখান থেকে হাওয়া হয়ে গেছে।
তার শ্বশুর বাড়িতে গিয়ে একবার খোঁজ নে, ওখানেও তো থাকতে পারে। শুনেছি তার শ্বশুর নাকি তাকে দেখতে পারে না, তাহলে শুধু শুধু সেখানে গিয়ে কি করব? ঠাকুমা, আমাদের রান্না হয়ে গেছে, এবার তাহলে তুমি খেতে বসে পড়ো। তিনি কে? খুব ভালো মানুষ, আজকে উনি আমাদের বাড়িতেই খাবেন। তোমাদের রান্নার গন্ধ পেয়ে এখানে চলে এসেছে। যাক বুড়িমা, ভালোই হলো। আজকে তাহলে তোমার নতুন নাতনির রান্না খেয়ে দেখতে পারবো। মানে প্রথম দিন তো। আর ওই হোটেলের ব্যাপারটা আমার মাথায় থাকবে, আমি গ্রামের সকলকে ডেকে ডেকে বলে দেব। ঠিক আছে বাবা, তুই তাহলে বসে পড়। মা কল্পনা, যা তোরা খাবার বেড়ে নিয়ে চলে আয়। আরে নিখিল, একজন মানুষ ভেসে আসছে বলে মনে হচ্ছে। তাই তো, চলো চলো তাড়াতাড়ি গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসি। আরে, এ তো আমাদের বাবু, কিন্তু বাবুর এই অবস্থা হলো কি করে? তোমরা এনাকে চিনলে কি করে? আমাদের গ্রামের বাবু উনি, আমরা ওনার বাড়িতেই কাজ করতাম। তোমাদের কি মনে হয় এই ওনার এই অবস্থার পেছনে কারা দায়ী হতে পারে? আমার মনে হয় ওনার নিজের মেয়ে, কারণ উনি আমাদেরকে চক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছিলেন। মনে হচ্ছে উনি বড় মানুষ বলে ওনার সম্পত্তির লোভে ওনার সাথে এই ব্যবহার করেছেন। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, কালকে আমরা ওখানে যাব, সাথে তোমরা দু বোন যাবে। একবার ওদেরকে ভয় দেখিয়ে আসবো, তবে যদি ওরা সোজা পথে আসে। ঠিক আছে, আমরা দুজনেই তোমার সাথে যাব। আমারও ওকে একদম ভালো লাগে না। কে কোথায় আছেন দয়া করে তাড়াতাড়ি বেরিয়ে আসুন, না হলে কিন্তু আমরা সবকিছু ভাঙচুর করে দিয়ে চলে যাব। এ কি, তোরা দু বোন এখানে কি করছিস? আর এরা কারা? এরা এখানে কি করতে এসেছে? তোমাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি তো বিক্রমের বউ, তুমি এখানে কি করছো? আমার বাবার বাড়ি, আমি কি করছি মানে? তোমার বাবা কোথায়? তার খবর আমরা নিতে এসেছি। বাবা কোথায় গেছে আমি জানি না। তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছো নাকি? বেটা জোচ্চোর, আমার টাকা মেরে এখানে এসে গা ঢাকা দিয়ে রাজার হালে থাকা হচ্ছে, তাই না? আর আমাদের বাবুকে এরা দুজন চক্রান্ত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এদের এক্ষুনি শাস্তি দেওয়া হোক। তোরা এখানে কি করে এলি? আমি মানে তোদের টাকা দিয়ে আসবো, তাই জন্য মানে তোর অনেক মিথ্যে শুনেছি, এবার তোর শাস্তি পাবার পালা। তোকে এবার শাস্তি দিতেই হবে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন কোনো ভুল কাজ করব না। আমাদের একবার ক্ষমা করে দাও। তোমরা আমাদের সাথে যাবে, তোমার বাবার পা ধরে তোমরা দুজন ক্ষমা চাইবে। তোরা যা বলবে তাই করব, কিন্তু আমাদের দয়া করে ছেড়ে দাও। তোরা তোরা আবার সামনে থেকে চলে যা, তোদের মুখ দেখতে আমার ভালো লাগছে না। নিজের আপনজনের সাথে কেউ এরকম করতে পারে সেটা আমি কল্পনাও করতে পারছি না। তাদের ক্ষমা করে দাও বাবা, আমরা সত্যি বলছি, আমরা অনেক ভুল করেছি। আমরা আর এরকম কিচ্ছু করব না। শ্বশুর মশাই, এবারের মতো মাফ করে দিন না। আমি কথা দিচ্ছি, আমি ভালো মানুষ হয়ে দেখাবো, আর কোনোদিন আপনাকে দুঃখ কষ্ট দেব না। আর কোনো দিন তোমাদের কথা আমি বিশ্বাস করব না। একবার বিশ্বাস করে যে ভুল করেছিলাম, তার ফল আজকে আমি পেয়েছি। আজকে যদি এরা না থাকতো, তবে আমি হয়তো বেঁচে থাকতাম না। তোরা দুই বোন আমাকে ক্ষমা করে দিস। তোদেরকে একদিন অসহায় অবস্থায় ঘর থেকে আমার জন্য বের হতে হয়েছিল। এরা যে আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করছিল, আমার কোনো রকম আন্দাজ ছিল না। আমরা কিছু মনে করিনি বাবু, আমরা প্রথম দিন থেকেই জানতাম এটা পার্বতী দিদি আর ওই লোকটা চক্রান্ত। তুই জানতিস কিভাবে? একদিন আমি যখন আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই দেখলাম পার্বতী দিদি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে। আমি তার পেছনে পেছনে গিয়েই দেখি জঙ্গলের মধ্যে লোকটার সাথে দেখা করে ওরা চক্রান্ত করলো। বিক্রম, তোর শয়তানি তো দেখলাম রে। এবার একটা কথা বলতো, আমাকে তুই টাকা ফেরত দিবি কবে? দিয়ে দেবো, আমাকে কিছুদিন সময় দাও, এই সমস্ত কিছু শোধ করে দেবো, একটা টাকাও ধার রাখবো না। শোনো তোমরা, এই লোকটা যদি নিজের কথা না রাখে,
তাহলে গ্রাম থেকে দুজনকেই বিতাড়িত করে দেওয়া হবে। এরা যেখানে থাকবে সেই জায়গায় নষ্ট করে ছাড়বে। বাবা, তুমি আমার সম্বন্ধে এত বড় কথা বলতে পারলে? তুই আমাকে নিয়ে এত বড় চক্রান্ত করতে পারিস, আমি তোকে কোনো কথা বলতে পারি না? শোন, একটা কথা বলি, একদম বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার ভালো রূপ দেখেছিস, খারাপটা দেখিস নে। তোরা দুজনে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভালোই হয়েছে, যা তো মায়েরা, তোরা দুজনে মিলে এবার খুব সুন্দর রান্না করে নিয়ে আয় তো। আজকে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। দেখ, উপরওয়ালা আমাদের পরিবার কত বড় করে দিল। এই তো ঠাকুমা, তোমরা সবাই মিলে গল্প করো, আমরা এক্ষুনি যাচ্ছি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।